ও হে হাই হ্যালো ওয়েলকাম ব্যাক। আজকের কিন্তু আবার আমরা চলে এসেছি ক্লাস 10 এর অঙ্ক নিয়ে। আজকে কিন্তু আমরা করব লম্ব বৃত্তাকার চোঙ এবং সেখান থেকে আমরা আজকে কোনটা করব দেখো কষে দেখি 8 এর 19 এর দাগ। অর্থাৎ তোমরা এখানে দেখো 19 এর দাগের সব এমসিকিউ, শূন্যস্থান, সত্য মিথ্যা এবং 20 এর দাগের এসএকিউ গুলো কিন্তু আমি পুরো আজকে কমপ্লিট করিয়ে দেবো। ঠিক আছে? আর আগের ভিডিওগুলোতে আমি কি করিয়ে দিয়েছিলাম পুরো 1 থেকে 18 পর্যন্ত সেই অঙ্কের ভিডিও তোমরা যদি না দেখে থাকো ডেসক্রিপশনের দেওয়া লিঙ্ক বা উপর আই বাটনে ক্লিক করে কিন্তু দেখে নাও। দেখো অবশ্যই পার্ট 1, পার্ট 2, পার্ট 3 এগুলো তোমরা যদি না দেখো তাহলে আজকের এমসিকিউ তোমরা কিছু বুঝতেই পারবে না। কোনো সূত্র থেকে কোথা থেকে কি সূত্র আসছে কিছুই বুঝতে পারবে না। ঠিক আছে? তো আগে পার্ট 2 দেখো, পার্ট 1 দেখো, পার্ট 2, পার্ট 3 তারপরে কিন্তু আজকের এই ভিডিওটা দেখা কিন্তু তোমরা স্টার্ট করো। তাহলে চলো আজকে আর একদম বেশি কথা বাড়াবো না। প্রথমেই আমরা চলে যাব 19 এর দাগের এমসিকিউতে। দেখো আমরা প্রথমেই স্টার্ট করে ফেলবো 19 এর দাগের 1 থেকে। তো দেখো 19 এর দাগের 1 এ কি বলে দিয়েছে? দেখি 19 এর দাগের 1 এ বলে দিয়েছে দুটি লম্ব বৃত্তাকার নিরেট চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 2:3 এবং উচ্চতার অনুপাত 5:3 হলে তাদের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত কত? তাহলে দেখো দুটো চোঙ বলেছে। তাহলে আমি দুটো চোঙকে আগে একটু এঁকে ফেলি। দেখো এই হলো দুখানা চোঙ, এই একটা চোঙ, এই একটা চোঙ, আবার নিচে আমি আরেকটা চোঙকে আঁকবো। ঠিক আছে? তো এই আরেকটা চোঙকে আমি দেখো এখানে এঁকে ফেলছি। তো এই হলো দুখানা চোঙ এবং এই দুখানা চোঙের প্রথমেই কিসের অনুপাত বলে দিয়েছে? ব্যাসার্ধের অনুপাত। কত বলে দিয়েছে? 2:3। তাহলে দেখো এই কেন্দ্র থেকে এই পর্যন্ত এটা হলো ব্যাসার্ধ, সেটা দেখো কত বলে দিয়েছে? 2। এবং তারপরেরটা দেখবে ব্যাসার্ধ কত বলে দিয়েছে? কেন্দ্র থেকে এই পরিধি পর্যন্ত এই মাপটাকে বলা হয় ব্যাসার্ধ। তাহলে 3 বলে দিয়েছে। আচ্ছা যেহেতু দুটো ব্যাসার্ধ, প্রথম ব্যাসার্ধকে আমি R1 বলে চিহ্নিত করছি। ঠিক আছে? আর দ্বিতীয় ব্যাসার্ধটাকে আমি R2 বলে চিহ্নিত করছি। ঠিক আছে? তাহলে R2 ইজ ইকুয়াল টু কত পেয়েছি আমি? 3 পেয়েছি। ঠিক আছে? তাহলে দুটো ব্যাসার্ধ পেয়েছি আমি এবং দুজনের উচ্চতার অনুপাত কত বলে দিয়েছে? 5:3। তার মানে এই যে উচ্চতা মানে বুঝতেই পারছো এইটা হলো 5 আর এটা হলো 3। তাহলে প্রথমেরটাকে আমি কি দিয়ে, উচ্চতা যেহেতু দুটো রয়েছে, এখানেও একটা উচ্চতা রয়েছে, এখানেও একটা উচ্চতা রয়েছে, তাহলে এই উচ্চতা দুটোকে আমাকে আলাদা করতে গেলে কি করতে হবে? একটাকে H1 দিয়ে চিহ্নিত করতে হবে, আরেকটাকে আমায় কি করতে হবে? H2 দিয়ে চিহ্নিত করতে হবে। দেখো এখানেও দুটো ব্যাসার্ধ, দেখো এখানেও ব্যাসার্ধ রয়েছে, দেখতে পাচ্ছ তো? এখানেও ব্যাসার্ধ, আবার এখানটাতেও ব্যাসার্ধ রয়েছে। তাহলে দুটো ব্যাসার্ধকে কি করে আমি চিহ্নিত করব? দেখো একটাকে আমি R1 দিয়ে চিহ্নিত করলাম একটা ব্যাসার্ধকে, আর এই ব্যাসার্ধটাকে আমি R2 দিয়ে চিহ্নিত করলাম। বোঝা গেল? আশা করি বুঝতে পারলে। চলো এইবারে আমরা কি করব, বইয়ের মধ্যে দেখো বলেই দিয়েছে যে তাদের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত। তাহলে দেখো আমরা এখানে এরকম ভাবে করব। দেখো বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত, তাহলে দেখো আমি এখানে এরকম ভাবে লিখছি, বক্রতলের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত, তাই তো? বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত কিন্তু জানতে চেয়েছে। তাহলে দেখো বক্রতলের ক্ষেত্রফলের অনুপাতের সূত্র আমরা কি জানি? বলো বলো, তোমরা কিন্তু করেছো। বক্রতলের ক্ষেত্রফলের যে সূত্র সেটা হলো কিন্তু 2πr/h। ঠিক আছে? তাহলে এই যে চোঙটা, তার বক্রতলের ক্ষেত্রফলের সূত্র কি? 2πr/h। আর এই যে চোঙটা, তারও কি বক্রতলের ক্ষেত্রফলের সূত্র কি হবে? 2πr/h। এবারে দেখো দুটো এইচ, তো দুটো এইচকে আমি কিভাবে আলাদা করব? এখানে যেরকম ভাবে করা রয়েছে H2 আর H1, দেখো H2 আর H1, এখানেও দেখো ঠিক তেমনই কি রয়েছে, R1, আর এখানে দেখো কি রয়েছে? R2। বোঝা গেল? তাহলে চলো এখানে আমরা মানগুলোকে বসিয়ে দিই, 2 যেমন আছে আছে। আচ্ছা দেখো আমি আগেই কাটাকুটি করে দিই। দেখো নিচে 2 ওপরে 2 কেটে গেল, নিচে পাই ওপরে পাই কেটে গেল। তাহলে দেখো ওপরে কি পড়ে থাকছে? R1। এই R1 কে আমি আগে এখানে লিখি R1, আর দেখো এখানে কি পড়ে থাকছে? H1। আবার দেখো এখানে দেখো কি রয়েছে? R2, আর এখানেও দেখো কি রয়েছে? H2। তাহলে চলো আমরা এবারে মানটাকে বসাই। দেখো R1 এর জায়গাতে আমরা কি লিখবো? এই দেখো R1 এর জায়গাতে লিখবো 2 ইনটু H1 এর জায়গাতে কি লিখবো? H1 এর জায়গাতে লিখবো কিন্তু 5। ঠিক আছে? R2 এর জায়গাতে আমি কি লিখবো? 3 লিখবো।
ঠিক আছে, H2 এর জায়গাতে আমি কি লিখবো, 3 লিখবো। তাহলে আমরা দেখো এখানে পাচ্ছি কত, 2 আর 5 কত, 10, 3 আর 3 কে গুণ করলে কত, 9। তাহলে এবারে অনুপাত করে লিখলে কত হবে, 10:9। বোঝা গেল? তাহলে এই তো হয়ে গেল আমাদের অ্যান্সার, তাই না? বলে দিয়েছে বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত কত, তাহলে হবে কত, হবে 10:9। আচ্ছা, এটা কত নম্বর অপশনে রয়েছে দেখো, সি নম্বর। দেখো সি নম্বরে কিন্তু এইটাই রয়েছে, সি নাম্বারে রয়েছে। তাহলে তোমরা বইয়ে টিক মারবে সি এর দাগে, ঠিক আছে? চলো এবারে আমরা চলে যাব কতর দাগেরটায়, 2 এর দাগেরটায়, ঠিক আছে? এই যে একের দাগেরটা, এটা ছিল কিন্তু প্রচন্ড ইম্পর্টেন্ট, স্টার মার্কিং করবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট বলে লিখে রাখবে। এবং দেখো পরিমিতির এমসিকিউতে কোনগুলো ইম্পর্টেন্ট হয় জানো? পরিমিতির এমসিকিউতে মনে রাখবে, যে সমস্ত অঙ্কে অনুপাত থাকবে সেইগুলো হয় কিন্তু প্রচন্ড ইম্পর্টেন্ট, এবং যে সমস্ত অঙ্কে শতকরা থাকবে, মানে পার্সেন্ট থাকবে, সেই অঙ্কগুলো হয় কিন্তু প্রচন্ড ইম্পর্টেন্ট। যেমন এই একের দাগেরটায় অনুপাত ছিল, ব্যাসার্ধের অনুপাত, উচ্চতার অনুপাত, তার মানে এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট। আবার একইভাবে তোমরা দেখো, আমি যখন এবারে দুয়ের অঙ্কটা করব, সেই দুয়ের অঙ্কে দেখো কি বলে দিয়েছে, এখানেও অনুপাত বলে দিয়েছে। তাই জন্য 19-এর দাগের দুয়েরটাও হলো কিন্তু প্রচন্ড ইম্পর্টেন্ট। হ্যাঁ, 19-এর দাগের দুই, 19-এর দাগের দুইতে দেখো বলেই দিয়েছে, দুটি লম্ববৃত্তাকার নিরেট চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 2:3, উচ্চতার অনুপাত বলে দিয়েছে 5:3। তাহলে আমি আগে কি করব, একটা চোঙকে আঁকবো। এই হলো চোঙ, ঠিক আছে, এই হলো চোঙ। এবং তাদের কিসের কিসের অনুপাত বলে দিয়েছে দেখি। প্রথমেই দেখো বলে দিয়েছে তাদের ব্যাসার্ধের অনুপাত। তাহলে আমি আগে চোঙ দুটোকে এঁকে নিই, তারপরে আমি সেইগুলোকে লিখবো কার কার অনুপাত বলেছে না বলেছে। এই হলো দুখানা চোঙ, ঠিক আছে, এই হলো দুখানা চোঙ, তাদের ব্যাসার্ধের অনুপাত। দেখো ব্যাসার্ধের অনুপাত মানে ব্যাসার্ধ কোনটা, এই যে এইখান থেকে এইটা। আচ্ছা, আবার এইটারও ব্যাসার্ধ কোনটা হবে, এইখান থেকে এইটা। তাহলে এই ব্যাসার্ধের অনুপাত কত বলে দিয়েছে, 2:3। তার মানে এই ব্যাসার্ধটার মাপ হলো কত, 2। আর এই ব্যাসার্ধটার মাপ হলো কত, 3। আচ্ছা, এই ব্যাসার্ধটাকে আমি কি দিয়ে চিহ্নিত করছি, R1 দিয়ে, ঠিক আছে। আর এই ব্যাসার্ধটাকে আমি কি দিয়ে চিহ্নিত করছি, R2 দিয়ে। বোঝা গেল? আচ্ছা, এবারে এদের উচ্চতার অনুপাত বলে দিয়েছে 5:3। তাহলে এইটার উচ্চতা হলো কত, 5, এবং এইটার উচ্চতা হলো উচ্চতা 3। আচ্ছা, এই উচ্চতাকে আমি H1 দিয়ে চিহ্নিত করছি, আর এই উচ্চতাটাকে আমি কি করছি, H2 দিয়ে চিহ্নিত করছি। বোঝা গেল? তাহলে এই তো হলো। এইবারে দেখো আমাদের এখানে কি জানতে চেয়েছে, তাদের আয়তনের অনুপাত। আচ্ছা, তাহলে আমাকে এইটার আয়তন কত বের করতে হবে। তাহলে আমি আগে লিখবো, বলে দিয়েছে আয়তনের অনুপাত, এই দুজনের আয়তনের অনুপাত। তাহলে দেখো আমি এখানে লিখবো আয়তনের আয়তনের অনুপাত। তাহলে কত হবে আয়তনের অনুপাত, খুব ভালো করে কিন্তু দেখবে। আচ্ছা, তোমরাই আমাকে বলো, এইটার আয়তন বের করবার সূত্র কি, আয়তনের সূত্র কি আমরা জানি, পাই আর স্কোয়ার এইচ, পাই আর এর স্কোয়ার এইচ। আচ্ছা, এইটার আয়তন কি হবে, ওই একই, পাই আর এর স্কোয়ার আর এইচ। আচ্ছা, এই যে চোঙ, তার এইচ কে H1 আর আর কে R1 দিয়ে চিহ্নিত করা হচ্ছে। এইচ কে H1 এবং আর কে R1 দিয়ে চিহ্নিত করা হচ্ছে। আচ্ছা, এইটার, এই যে চোঙটা, তার ব্যাসার্ধকে দেখবে R2 দিয়ে চিহ্নিত করা হচ্ছে, তাই না, R2 দিয়ে। আর উচ্চতাকে H2 দিয়ে। তাহলে আমি এরকম ভাবে লিখবো। কি কি কাটবে, নিচে পাই ওপরে পাই কেটে গেল। আশা করি বুঝতে পারলে। তাহলে চলো আমরা এবারে না মানগুলোকে বসাবো। যেমন দেখো, এখানে দেখো কত রয়েছে, R1। দেখো R1 এর মান এখানে কত রয়েছে, 2। চলো আমি এখানে 2 বসাবো ইনটু, দেখো আবার এখানে দেখো রয়েছে H1। আচ্ছা, R1 এর জায়গাতে তো 2 বসালাম, আর এখানে যে স্কোয়ারটা আছে সেটাকেও তো আমায় দিতে হবে। আচ্ছা, তারপরে দেখো রয়েছে H1 এর জায়গাতে দেখো কত লিখবো, 5। আবার দেখো নিচে কি রয়েছে, R2। তাহলে দেখো R2 কত, 3 লিখলাম। যেহেতু এখানে স্কোয়ার আছে, সেই স্কোয়ারটাকে দিতে হবে। তারপরে দেখো রয়েছে H2 এর জায়গায় কত লিখবো, 3 লিখবো। তাহলে 2 এর স্কোয়ার কত হবে, 4। আর এখানে কত, 5। 3 এর স্কোয়ার কত, 9। আর এখানে দেখো কত রয়েছে, 3। কিছু কাটাকুটি যেহেতু যাচ্ছে না, তাহলে 4 আর 5-এ কত, 20। 9 আর 3-এ কত, 27। অনুপাত করে লিখলে কত হবে, 20:27। তাহলে এই হয়ে গেল আমাদের অ্যান্সার। বোঝা গেল? আশা করি বুঝতে পারলে। চলো এই অপশনটা এবারে কোথায় রয়েছে দেখো, বি এর দাগে রয়েছে, তাই না?
হ্যাঁ, বি এর দাগে কিন্তু রয়েছে। এর অ্যান্সারটা বি। বি এর দাগে এর অ্যান্সার দেওয়া রয়েছে। তাহলে আশা করি বুঝতে পারলে তোমরা। চলো পরেরটায় যাব। তাহলে দেখো এইবারে আমরা করব 19-এর দাগের 3-এরটা। তাহলে দেখো 19-এর দাগের 3-এ আবার কিন্তু অনুপাত রয়েছে, ইস্টু রয়েছে। তাহলে তোমরা স্টার মার্কিং কিন্তু অবশ্যই করবে। দেখো বলে দিয়েছে দুটো লম্ব বৃত্তাকার নিরেট চোঙের আয়তন সমান। তাহলে আমি আগে চোঙ দুটোকে তো আঁকি, তারপর তো তাদের আয়তন সমান করব। তাহলে দেখো এই চোঙটা আর আরেকটা দেখো এখানে আমি চোঙকে আঁকছি, দুজনেরই কিন্তু আয়তন সমান, মানে কি দুজনের ভেতরেই জায়গাটা যতটা রয়েছে সমান জায়গা রয়েছে, এর ভেতরেও যতটা জায়গা ফাঁকা, এর ভেতরেও ততটাই জায়গা ফাঁকা। এবং কি বলে দিয়েছে তাদের উচ্চতার অনুপাত 1:2, তার মানে এইটার উচ্চতা যদি হয় 1, তাহলে এইটার উচ্চতা হলো 2। আচ্ছা, এইটার উচ্চতাকে আমি একটা লেটার দিয়ে চিহ্নিত তো করবই। এবারে বলে দিয়েছে দুজনের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত কত। দুজনের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত কত। আচ্ছা, ব্যাসার্ধ, এইটার ব্যাসার্ধকে আমি কি দিয়ে চিহ্নিত করব? প্রথম যেহেতু R1 দিয়ে চিহ্নিত করব, আর এইটার ব্যাসার্ধকে আমি কি দিয়ে চিহ্নিত করব? করব কিন্তু R2 দিয়ে। বোঝা গেল? এই যে উচ্চতাটা, এইটার উচ্চতাকে আমি কি দিয়ে চিহ্নিত করব? H1 দিয়ে। ঠিক আছে, H1 = 1। আচ্ছা, এইটার উচ্চতাকে আমি কি দিয়ে চিহ্নিত করব? H2 দিয়ে। ইজুকাল টু কত বলে দিয়েছিল? যেটার অনুপাত 1:2। বোঝা গেল? তাহলে এবারে দেখো বলে দিয়েছে এইটার আয়তন আর এইটার আয়তন সমান। আচ্ছা, এইটার আয়তনের সূত্র কি? এইটার আয়তনের সূত্র হলো পাই R²H। আচ্ছা, এইটার উচ্চতাকে H1 বলা হচ্ছে, আর ব্যাসার্ধকে R1 বলা হচ্ছে। তাহলে এইটার আয়তন আর এইটার আয়তন সমান, বইয়ের মধ্যে প্রশ্ন তো বলেই দিয়েছে, তাহলে আমি সমান চিহ্ন দিচ্ছি, দিয়ে লিখছি এইটার আয়তন, এটার আয়তন কি হবে? ওই একই তো, পাই R²H। এইটার ব্যাসার্ধকে R2 দিয়ে চিহ্নিত করা হচ্ছে, আর উচ্চতাকে H2 দিয়ে চিহ্নিত করা হচ্ছে। ঠিক আছে, তাহলে চলো আমরা এবারে কি কি কাটবো। দুটো সাইড থেকে দুটো পাই কেটে যাবে। ঠিক আছে, এবারে দেখো R1 এর জায়গাতে কি বসাবো। দেখো R1 এর জায়গাটা কিন্তু পুরো ফাঁকা, কিচ্ছু নেই। R1 এর জায়গাতে আমি R1ই বসাবো, মাথাতে যেমন স্কোয়ার আছে দেবো। আচ্ছা, H1 এর জায়গাতে কিন্তু আমি মান বসাবো। H1 এর জায়গাতে আমি কত বসাবো? এই যে দেখো 1। তাহলে আমি বসাবো কত? 1। দুজনের মাঝখানে কোনো চিহ্ন নেই, মানে গুণ চিহ্ন। আচ্ছা, এই যে আর টু এর জায়গাতেও ফাঁকা, কোনো মান কিন্তু দেওয়া নেই, তাহলে আমি R2 এর জায়গাতে কি লিখবো? R2। যেহেতু এখানে স্কোয়ার আছে, স্কোয়ারটাও দেবো। ইনটু H2 এর জায়গাতে কি লিখবো? এই দেখো H2 এর জায়গাতে কিন্তু 2 রয়েছে, 2 লিখবো। এইবারে কি করব, খুব ভালো করে কিন্তু দেখবে, খুব ভালো করে দেখবে। দেখো এই যে R2 এর স্কোয়ার, এটা দেখো গুণ রয়েছে, তাহলে এই সাইডে চলে আসলে কি হবে? ভাগ। এই সাইডে চলে আসলে হবে কি? ভাগ হবে। R2 এর এই যে দেখো, এইটাকে আমি এই দিকে লিখবো। এই যে R2 এর স্কোয়ারটাকে আমি কি করলাম? গুণ ছিল, এই সাইডে চলে আসলে হবে ভাগ। ঠিক আছে, 2টা এখানে যেমন ছিল তেমনই লিখবো। ঠিক আছে, আচ্ছা দেখো একটা রয়েছে গুণ, এই সাইডে চলে গেলে হবে ভাগ। ঠিক আছে, তাহলে আমরা কত পাচ্ছি খুব ভালো করে দেখো। এই যে স্কোয়ার গুলো রয়েছে না, এই যে দেখো আর এর মাথায়, এই আর এর মাথায় এই যে স্কোয়ার গুলো, এই সাইডে চলে গেলে কি হবে? রুট হয়ে যাবে। তাহলে এই দিকে কি পড়ে থাকবে? R1 যেমন পড়ে আছে থাক, R2টা এই সাইডে যেমন পড়ে আছে থাক। এই যে স্কোয়ার দুটো এই সাইডে চলে আসলে কি হবে? হবে কিন্তু রুট। ঠিক আছে, হবে কিন্তু রুট। তাহলে রুট করলে কত হবে? দেখো R1/R2। তাহলে এখানে দেখবে 2 এর রুট কত হবে? 2 এর রুট হবে কিন্তু √2। ঠিক আছে, 2 এর রুট হবে √2। আর 1 এর রুট কত হবে? 1 এর রুট কিন্তু করা যায়, 1 এর রুট হয় 1। 2 এর তো রুট করা যায় না, তাই জন্য 2 এর মাথায় রুটটাই বসে থাকবে। তাহলে এই হয়ে গেল। তাহলে আমরা শুধু কি করব? এই দিকে এবারে এটাকে অনুপাত করে লিখবো। এই যে এইটাকে না আমি এবারে কি করব? অনুপাত করে লিখবো। মানে কেমন ভাবে লিখবো? R1:R2 ইজুকাল টু কত হবে? তাহলে অনুপাত করে লিখলে √2:1, তাই না? তাহলে এই হয়ে গেল কিন্তু আমাদের অ্যান্সার। আচ্ছা, এই অ্যান্সারটা কত নম্বর অপশনে রয়েছে? বি এর দাগে রয়েছে কিন্তু, হ্যাঁ বি। তাহলে বি এর দাগেই কিন্তু রয়েছে আমাদের অ্যান্সার। তাহলে এই হয়ে গেল আমাদের অঙ্কটা শেষ। চলো এবারে আমরা চলে যাব কত দাগে? 4-এর দাগে। তো আমি এগুলো মুছে দিচ্ছি। এবারে আমরা করব 4-এর দাগ। তো দেখো 4-এর দাগে কি বলছে?
দেখো 4 এর দাগে বলে দিয়েছে একটি লম্ব বৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য অর্ধেক এবং উচ্চতা দ্বিগুণ করা হলে আয়তনটির চোঙটির আয়তন পূর্বের আয়তনের কত হবে? তাহলে ভাবো এখানে প্রথমে আমি একটা চোঙকে আঁকছি, ভাবো এরকম একটা চোঙ রয়েছে, ঠিক আছে, ভাবো এরকম একটা চোঙ রয়েছে। এবারে এই চোঙটায় কিছু পরিবর্তন করা হবে এই চোঙটায়। আচ্ছা, এই চোঙটার আমি ব্যাসার্ধকে কি ধরে নিচ্ছি? আর ব্যাসার্ধকে তো আমরা আর দিয়েই চিহ্নিত করি, আর উচ্চতাকে আমরা কি এইচ দিয়ে চিহ্নিত করি। তাহলে এইটার ভেতরে কতটা জায়গা ফাঁকা, মানে এর আয়তনটা কত আমরা জানি হবে পাই আর স্কোয়ার এইচ, এটা তো আমরা সবাই জানি, তাই না? এইবারে এই চোঙটাকে না একটু পরিবর্তন করা হচ্ছে। কি রকম পরিবর্তন করা হচ্ছে? ব্যাসার্ধটাকে অর্ধেক করা হচ্ছে, মানে ব্যাসার্ধটা আর রয়েছে তাকে অর্ধেক করে দেওয়া হচ্ছে। তার মানে কেমন করে দেওয়া হচ্ছে? অর্ধেক করে দেওয়া হচ্ছে মানে আর কে দুভাগে ভাগ করা হচ্ছে, আর বাই টু করে দেওয়া হচ্ছে। তার মানে চোঙটা দেখতে এই রকম ধরনের হয়ে যাচ্ছে। এই তো চোঙটা বলেই দিয়েছে, চোঙটার ব্যাসার্ধকে অর্ধেক করা হচ্ছে আর উচ্চতাকে দ্বিগুণ করা হচ্ছে, মানে ব্যাসার্ধটা এতক্ষণ ছিল কি আর, এখন তার অর্ধেক হয়ে যাচ্ছে, মানে এখন ব্যাসার্ধ হয়ে যাবে কত? এখন ব্যাসার্ধ হবে কিন্তু আর বাই টু, ঠিক আছে। উচ্চতাকে দ্বিগুণ করা হচ্ছে, আগে ছিল এইচ এখন হয়ে যাবে কি টু এইচ। তাহলে এখন আয়তন কত হবে? ঠিক আছে, আগে আয়তন তো ছিল এইটা, তাহলে বর্তমানে আয়তন কত হবে? আয়তন হবে বর্তমানে আয়তন, বর্তমানের আয়তন বলে আমি দেখো লিখছি, এখন আয়তন এইটা। আর পূর্বে আয়তন কত ছিল? দেখো পূর্বের আয়তন আমি যদি লিখি, পূর্বের আয়তন ছিল কিন্তু এইটা, পূর্বের আয়তন ছিল এইটা। আর এখন আয়তন কত হবে? দেখো আয়তনের সূত্র আমরা কি জানি? পাই আর স্কোয়ার, আর মানে কি ব্যাসার্ধের স্কোয়ার। তো আগে ব্যাসার্ধ আর ছিল বলে আর এর স্কোয়ার হয়েছিল, এখন ব্যাসার্ধ কত? আর বাই টু। তাহলে এখন হবে কি আর বাই টু এর স্কোয়ার ইনটু, আমরা এখানে কি লিখি? এইচ, এইচ মানে উচ্চতাকে। এখন এইচ কত সেটাকে লিখবো, এখন এইচ হলো টু এইচ, তাই না? তাহলে দেখো খুব ভালো করে, তাহলে কত হচ্ছে এখানে দেখো, পাই যেমন আছে আছে, এই যে স্কোয়ারটা একবার আর এর মাথায় বসবে একবার দুয়ের মাথায় বসবে, আর এর মাথায় বসলে কি হবে? আর এর স্কোয়ার, দুয়ের মাথায় বসলে কত হবে? চার। আর এখানে দেখো কত রয়েছে? টু এইচ, তাই না? কাটাকুটি করি, তাহলে দুই এককে দুই, দুই দুগুণে চার, তাহলে আমরা পাচ্ছি কত? পাই। খুব ভালো করে কিন্তু দেখবে, আর স্কোয়ার যেমন আছে আছে, এই যে এই স্কোয়ারটাকে আর স্কোয়ার, সেটাকে আমি এখানে লিখলাম আর স্কোয়ার, এইচ যেমন আছে আছে, আর নিচের এই দুইটাকে তো লিখতে হবে, নিচের এই দুইটাকে লিখতে হবে। তাহলে আমরা কি পেলাম? আগের আয়তন ছিল, খুব ভালো করে দেখো, আগের আয়তন ছিল পাই আর স্কোয়ার এইচ, আর এখন আয়তন কি হয়েছে? এখন আয়তন হয়েছে পাই আর স্কোয়ার এইচ বাই টু, পাই আর স্কোয়ার এইচ বাই টু, মানে আগের আয়তন যা ছিল এখন তার আবার নিচে দুই বসেছে, মানে কি অর্ধেক হয়ে গেছে। নিচে দুই বসা মানে কি দুই দিয়ে ভাগ, মানে অর্ধেক হয়ে গেছে। তাহলে আগের পূর্বের আয়তনের থেকে এখন আয়তন কি হয়েছে? কমে গেছে, এবং সেটা কতটা কমে গেছে? অর্ধেক। তো দেখো বইয়ের মধ্যে বলেই দিয়েছে চোঙটির আয়তন পূর্বের আয়তনের কি হবে? অর্ধেক হবে। তাহলে অ্যান্সারে কি হবে? সি, অ্যান্সারে হবে সি এরটা, অর্ধেক। বোঝা গেল? হবে কিন্তু অর্ধেক। তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে। চলো এবারে আমরা চলে যাব, চার তো হয়ে গেল, পাঁচের দাগে যাব। তো আমরা চলে যাব কতর দাগে? চলে যাব কিন্তু পাঁচের দাগে। তো দেখো পাঁচের দাগে কি বলছে? একটা লম্ব বৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য দ্বিগুণ আর উচ্চতাকে অর্ধেক করা হলে বক্রতলের ক্ষেত্রফল পূর্বের বক্রতলের ক্ষেত্রফলের কত গুণ হবে? তাহলে দেখো আমি আগে দুটো চোঙকে আঁকি, তারপরে সব কথা হবে। আগে দুটো চোঙকে আমি আঁকি, এই একটা চোঙ, এই চোঙটার আমি ব্যাসার্ধকে ধরে নিচ্ছি আর, ঠিক আছে, ব্যাসার্ধ আর, এবং উচ্চতাকে আমি ধরে নিচ্ছি এইচ। এইবারে এই চোঙটায় কিছু পরিবর্তন হবে। কি পরিবর্তন হবে? তার আগে বলো এই চোঙটার বক্রতলের ক্ষেত্রফল কত হবে? বক্রতলের ক্ষেত্রফল অ্যান্সারে কি বলেছে? বক্রতলের ক্ষেত্রফল, বক্রতলের ক্ষেত্রফলের সূত্র আমরা কি জানি? টু পাই আর এইচ। তাহলে এইটার বক্রতলের ক্ষেত্রফল হবে কি? টু পাই আর এইচ। এইবারে চোঙটার কি বলে দিয়েছে? উচ্চতাকে অর্ধেক করা হলো আর ব্যাসার্ধকে দ্বিগুণ করা হলো, ঠিক আছে। তার মানে ব্যাসার্ধকে দ্বিগুণ, ঠিক আছে, ব্যাসার্ধ যদি থাকে আর, এখন ব্যাসার্ধ কত হয়ে গেছে? এখন ব্যাসার্ধ হয়ে গেছে কিন্তু টু আর, ঠিক আছে, বোঝা গেল? টু আর। আশা করি বুঝতে পারলে। তাহলে দেখো
এই হলো ব্যাসার্ধকে দ্বিগুণ, আর উচ্চতাকে কি করলাম, উচ্চতাকে অর্ধেক, মানে আগে ছিল এইচ, এখন উচ্চতাকে করে দিলাম এইচ, তার অর্ধেক মানে কি h/2। তাহলে এইবারে বলো এইটার বক্রতলের ক্ষেত্রফল কি হবে? বক্রতলের ক্ষেত্রফল হবে, তাহলে দেখো এটা কিন্তু ছিল, এই বক্রতলের ক্ষেত্রফলটা কিন্তু ছিল পূর্বে, তাহলে আমরা এখানে লিখবো কি পূর্বের বক্রতলের বক্রতলের ক্ষেত্রফল। পূর্বের বক্রতলের ক্ষেত্রফল কি ছিল? এইটা, ঠিক আছে। আর এখন এই যে এইটার মানে কি বর্তমানের বক্রতলের ক্ষেত্রফল আমি যদি লিখি বর্তমানের বক্রতলের ক্ষেত্রফল, তাহলে বর্তমানের বক্রতলের ক্ষেত্রফল কি? বক্রতলের ক্ষেত্রফলের সূত্র আমরা কি জানি? 2 পাই। আর মানে কি ব্যাসার্ধ, এইটার ব্যাসার্ধ ছিল আর বলে আর লিখেছি, এখন ব্যাসার্ধ কত? 2r। তাহলে এখন আমি কি লিখবো, লিখবো কিন্তু 2r। তারপরে আমরা কি লিখি এইচ মানে উচ্চতা, তাহলে এখানে উচ্চতা এইচ ছিল বলে আমি এইচ লিখেছি, এখন এখানে উচ্চতা কত? h/2, তাহলে আমি h/2 লিখবো। তাহলে কি কি কাটবে দেখো, নিচে 2 ওপরে 2 কাটবে, তাহলে 2 থাকবে, পাই থাকবে, ঠিক আছে, আর থাকবে, এইচ থাকবে। তাহলে দেখো খুব ভালো করে, আগে আগে বক্রতলের ক্ষেত্রফল কত ছিল? আগে বক্রতলের ক্ষেত্রফল ছিল কিন্তু এইটা। এখন বক্রতলের ক্ষেত্রফল এখন মানে কি, যখন উচ্চতাকে অর্ধেক করা হয়েছে এবং ব্যাসার্ধকে দ্বিগুণ করা হয়েছে, তখনও কিন্তু বক্রতলের ক্ষেত্রফল ওই 2 পাই আর এইচই রয়েছে। তখনও যা ছিল এখনো কিন্তু তাই রয়েছে, কোনো পরিবর্তন হয়েছে? হয়নি। তাহলে আমাদের অ্যান্সার কি হবে? হবে কিন্তু এর দাগেরটা, ঠিক আছে, এরটা কি আছে, এরটা কিন্তু হবে সমান। তাহলে আমাদের অ্যান্সার হবে কিন্তু সমান বলে, ঠিক আছে, এর দাগেরটা। তাহলে এই আমাদের হয়ে গেল এমসিকিউ গুলো, চলে যাব সত্য মিথ্যায়। দেখো এইবারে আমরা চলে যাব বিয়ের দাগে, যে সত্য মিথ্যাগুলো রয়েছে। তাহলে দেখো বিয়ের দাগের একে কি বলছে? বিয়ের দাগের একে বলছে একটা লম্ব বৃত্তাকার লম্ব চোঙাকৃতি ড্রামের ব্যাসার্ধের দৈর্ঘ্য 8 সেমি, উচ্চতা 8 সেমি। তাহলে আমি আগে একটা চোঙকে আঁকি। তাহলে এই হলো একটা চোঙ, এই হলো চোঙ, ঠিক আছে, যার ব্যাসার্ধ বলেই দিয়েছে, ব্যাসার্ধ মানে হলো এই জায়গাটা, এটা হলো কত আর, আর এইচ মানে হলো এইটা, উচ্চতা বলেই দিয়েছে এইচ। বলেছে ড্রামের অর্ধেক জলপূর্ণ থাকলে জলের আয়তন হবে এইটা। আচ্ছা ভাবো জলপূর্ণ নয়, ভাবো জল নেই এখানে, ঠিক আছে, এই চোঙটার আয়তন কত হবে? জল নেই, চোঙের আয়তন কত হবে? তাহলে চোঙের আয়তন হবে, চোঙের আয়তন আমি যদি লিখি তাহলে হবে চোঙের আয়তন কত হবে, কোনো জল টল নেই এখানে ভাবো, তাহলে চোঙের আয়তন হবে πr²h, তাই তো? তাহলে জল নেই, শুধু চোঙের আয়তন মানে কি চোঙের ভেতরে কতটা জায়গা ফাঁকা, তার আয়তন আমি কি করে বের করব? তার আয়তন বের করব এইভাবে πr²h। এইবারে বলছে চোঙের অর্ধেক জলপূর্ণ, অর্ধেক ভাবে এতটা জল রয়েছে। এবারে যদি এই জলের আয়তনটা বের করতে বলে, এই জলের আয়তনটা বের করতে বলে, তাহলে আমি কি করব? তাহলে আমরা এখানে লিখব চোঙের মধ্যে থাকা, মধ্যে থাকা জলের আয়তন, চোঙের মধ্যে থাকা জলের আয়তন। তাহলে চোঙের মধ্যে থাকা জলের আয়তন কত হবে? কতটা জল রয়েছে? কতটা জল রয়েছে? অর্ধেক। চোঙের যা আয়তন তার অর্ধেক, দেখবে বইয়েও বলে দিয়েছে, বলে দিয়েছে ড্রামের অর্ধেক জল পূর্ণ থাকলে, তাহলে জল কতটা রয়েছে? অর্ধেক, তাই না, জল রয়েছে, আমি যদি এরকম ভাবে এঁকে দিই, জল রয়েছে অর্ধেক। তাহলে টোটাল আয়তন কত? πr²h। তাহলে জলের আয়তন কত হবে? টোটাল যে আয়তন তার অর্ধেক। তাহলে চোঙের ভেতরে জায়গা রয়েছে এতটা, আর তার মধ্যে জল রয়েছে কি, যতটা আয়তন, এই যে πr²h তার অর্ধেক। বোঝা গেল? এইটা হলো কিন্তু আসল উত্তর। চোঙের ভেতরে ফাঁকা জায়গা রয়েছে πr²h, তার মধ্যে জল রয়েছে অর্ধেক, তাহলে যতটা জল রয়েছে, তাহলে এই অর্ধেক জলের আয়তন কত হবে? পুরো চোঙের যে আয়তন তার অর্ধেক হবে জলের আয়তন, তাই না? অর্ধেক বলে আমি 2 দিয়ে ভাগ করেছি। কিন্তু বইতে বলছে না, বইতে কি বলছে? বইতে বলছে অ্যান্সার হবে πr²h, জলের আয়তন হবে। কি করে হবে? জল যদি পুরো ভর্তি থাকতো তাহলে আয়তন হতো এইটা, জল তো অর্ধেক রয়েছে, তাহলে জলের আয়তন হবে এইটা। তাহলে অ্যান্সার কিন্তু হবে মিথ্যা, ঠিক আছে,
বইয়ে যেটা দেওয়া রয়েছে সেটা কিন্তু ভুল দেওয়া রয়েছে, তাই না? আশা করি বুঝতে পারলে। চলো, এই হয়ে গেল বি এর দাগের ১। এবারে আমরা চলে যাব বি এর দাগের ২ তে। তাহলে চলো ২ এর দাগে দেখি কি বলছে। ২ এর দাগে দেখবে বলে দিয়েছে একটা লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য ২ একক এবং চোঙটির যেকোনো উচ্চতার জন্য চোঙটির আয়তন ও বক্রতলের ক্ষেত্রফল সমান হবে। তাহলে একটা চোঙ রয়েছে, আমি আগে চোঙকে আঁকবো। এরকম একটা চোঙ রয়েছে এবং তার ব্যাসার্ধের দৈর্ঘ্য কত বলে দিয়েছে? ব্যাসার্ধের দৈর্ঘ্য বলে দিয়েছে কিন্তু ২। ঠিক আছে, ব্যাসার্ধের দৈর্ঘ্য হলো ২। ঠিক আছে, আর হলো ২। এইবারে অ্যান্সারে কি জানতে চেয়েছে? যে কোনো উচ্চতার জন্য চোঙটির বলে দিয়েছে আয়তন ও বক্রতলের ক্ষেত্রফল সমান। তো এইবারে দেখো বইয়ের মধ্যে কি বলে দিয়েছে, খুব ভালো করে দেখবে। দেখো বইয়ের মধ্যে এখানে বলে দিয়েছে যে চোঙটির ব্যাসার্ধের দৈর্ঘ্য ২ একক হলে চোঙটির যে কোনো উচ্চতার জন্য, মানে চোঙের উচ্চতা যাই হোক না কেন, আমি ধরে নিচ্ছি উচ্চতাটা হলো এইচ, সেটা যাই হোক না কেন, উচ্চতাটা ৫ হতে পারে, ৬ হতে পারে, ৭ হতে পারে, ৮ হতে পারে, যা ইচ্ছে হতে পারে, যাই হোক না কেন তার আয়তন ও বক্রতলের ক্ষেত্রফল সমান হবে। বলে দিয়েছে আয়তন আর বক্রতলের ক্ষেত্রফল সমান হবে। আয়তন মানে ভেতরে যতটা জায়গা ফাঁকা আছে, তাহলে আয়তন কত হবে? আয়তন হবে, খুব ভালো করে দেখবে, আয়তন আমরা কি জানি? পাই আর স্কোয়ার এইচ। তাহলে পাই এর জায়গায় বসাবো পাই, আর এর জায়গাতে কত বসাবো? ২ বসাবো, তাই না? ২ এর এখানে যেহেতু স্কোয়ার রয়েছে স্কোয়ার, এইচ এর জায়গাতে এইচ, তাহলে হবে কত? ২ এর স্কোয়ার কত? ৪ পাই এইচ। তাহলে আয়তন হচ্ছে এইটা। আর বক্রতলের ক্ষেত্রফল কি হবে? বক্রতলের ক্ষেত্রফলের সূত্র আমরা কি জানি? বলো বলো বলো, বক্রতলের ক্ষেত্রফলের সূত্র আমরা জানি 2 পাই আর এইচ। তাহলে আমরা লিখবো 2 পাই, আর এর জায়গাতে কি লিখবো? আর এর জায়গাতে লিখবো 2, এইচ এর জায়গাতে এইচ, কারণ বলেই দিয়েছে যে কোনো উচ্চতায়। তার মানে এই জায়গাটাতে তুমি যা খুশি মাপ নিতে পারো, কোনো অসুবিধা নেই, যা খুশি নিতে পারো। তো দেখো ২ দুগুণে কত? ৪ পাই এইচ। ঠিক আছে, তাহলে বলে দিয়েছে আয়তন আর বক্রতলের ক্ষেত্রফল সমান হবে। দেখো দুটোই কিন্তু সত্যিই সমান হয়েছে, তাই না? দুটো যেহেতু সমান হয়েছে, তাহলে আমরা এটা কি বলতে পারি? এটা অবশ্যই একটা সত্য কথা। ঠিক আছে, তাহলে এটাকে আমরা বলতে পারি কি? সত্য। ঠিক আছে, তাহলে এই আমাদের হয়ে গেল সত্য মিথ্যা। চলো এবার চলে যাব শূন্যস্থানে। তো দেখো এবারে আমরা চলে যাব কতর দাগের শূন্যস্থানে, ১৯-এর দাগের সিতে যে শূন্যস্থানগুলো রয়েছে। দেখবে বলে দিয়েছে একটা আয়তকার কাগজের দৈর্ঘ্য এল একক, প্রস্থ বি একক। আয়তক্ষেত্রকার কাগজটিকে মুড়ে একটি লম্ববৃত্তাকার চোঙ তৈরি করা হলো যার পরিধি কাগজের কি বলে দিয়েছে? দৈর্ঘ্যের সমান। ঠিক আছে, এবং বলে দিয়েছে চোঙটির বক্রতলের ক্ষেত্রফল হবে ড্যাশ বর্গ একক। তাহলে দেখো প্রথমে আমি একটা আয়তকার কাগজকে আঁকছি। তাহলে দেখো একটা আয়তকার কাগজ হলো এরকম দেখতে। এই হলো একটা কি? আয়তকার কাগজ, যার দৈর্ঘ্য মানে হলো এইটা, এই দৈর্ঘ্যটাকে দেখো কত বলে দিয়েছে? এল। আর প্রস্থটাকে কত বলে দিয়েছে? বি। এই হলো প্রস্থটা হলো বি। এইবারে এই কাগজটাকে কি করা হচ্ছে? যেমন আছে আছে তেমনই থাকবে। এই কাগজটাকে আমি কিন্তু এই রকম করব না। ঠিক আছে, এরকম কিন্তু করব না। যেমন শেপে আমি যেদিকে ঘুরিয়ে রেখেছি সেই দিকেই থাকবে, এখন যেমন আছে তেমন থাকবে। এই থাকা অবস্থায় কাগজটিকে আমি রোল করছি। ঠিক আছে, মোড়াচ্ছি। বোঝা গেল? কি করলাম আমি? রোল করলাম। রোল করলাম মানে বুঝতে পারলে তো? কাগজটাকে দেখবে আমরা যখন দোকানে গিয়ে এগ রোল খাই, যেভাবে এগ রোলে কাগজকে মোড়ায়, যেভাবে রোল করে, ঠিক সেইভাবে রোল করা হলো। ভাবো এই মার্কারটা হলো একটা এগ রোল এবং সেখানে কাগজটাকে যদি এরকম ভাবে মোড়াই, ঠিক আছে, মানে এই তো কাগজটাকে এইদিকে এরকম ভাবে মোড়ানো হলো। মোড়ালে এরকম একটা চোঙ কিন্তু তৈরি হবে। ঠিক আছে, এরকম একটা চোঙ কিন্তু তৈরি হবে, চোঙের মতো দেখতে লাগবে কাগজটাকে। ঠিক আছে, তাহলে কি করলাম? কাগজটাকে তোমরাও নিজেরা বাড়িতে একটা এরকম ট্রাই করবে, করে দেখো একবার। একটা খাতা থেকে একটা পেজ কি পৃষ্ঠাকে খুলে নাও, নিয়ে ঠিক আমি যেরকম ভাবে রেখেছি ঠিক সেইভাবে রাখবে, লম্বালম্বি করে কিন্তু রাখবে না, এরকম ভাবে রাখবে। রেখে ওই অবস্থাতে কাগজটাকে এরকম ভাবে মোড়াও। মোড়ালে আমরা একটা এরকম টাইপের চোঙ কিন্তু দেখতে পাবো, এরকম একটা চোঙ। তাহলে যেহেতু আমি কাগজটাকে কিন্তু ওল্টাইনি, কিন্তু যেমন আছে আছে, তাই জন্য কাগজটাকে যেহেতু ওল্টাইনি, তাহলে এই লাইনটা যেমন প্রস্থ ছিল এই লাইনটা কিন্তু তেমনই প্রস্থই রয়েছে। বোঝা গেল? তাহলে এইটা ছিল, যতক্ষণ এটা একটা পেজ ছিল ততক্ষণ বি ছিল প্রস্থ। এখন যেহেতু চোঙ হয়ে গেছে, তাহলে চোঙের তো আর প্রস্থ হয় না, চোঙের হয় কি? উচ্চতা।
তাহলে এই লাইনটা এখন হয়ে গেছে কি উচ্চতা। বি মানে এই লাইনটা যতক্ষণ আয়তক্ষেত্রের মতো ছিল, যতক্ষণ এটা আয়তক্ষেত্র ছিল, ততক্ষণ বিটাকে আমরা বলতাম প্রস্থ। এখন যেহেতু এটা চোঙের মতো দেখতে হয়ে গেছে, তাহলে বিটাকে আমি বলবো কি চোঙের উচ্চতা। বোঝা গেল? আরেকটা কথা কিন্তু খুব ভালো করে বইয়ের মধ্যে তোমরা দাগ দেবে, যেটা দেখবে বলে দিয়েছে লম্ববৃত্তাকার চোঙ তৈরি করা হলো যার পরিধি কাগজটির দৈর্ঘ্যের সমান। কাগজের দৈর্ঘ্য কত ছিল? কাগজের দৈর্ঘ্য ছিল এল। এই এলটা পুরো এই পরিধিটা হয়েছে। পরিধি মানে বুঝতে পেরেছো তো? এই পুরো গোলটার মাপ, এই পুরো গোলটার মাপ হয়েছে এই এলটা। বোঝা গেল? আবারও বলি, এই যে এলটা দেখতে পাচ্ছ তো, লেন্থ মানে দৈর্ঘ্যটা, সেটাই কিন্তু হয়েছে এই পুরো পরিধির মাপটা। তোমরা যদি নিজের একটা খাতার পৃষ্ঠা কেটে নিয়ে দেখো, তোমরাও কিন্তু এরকম ভাবে পৃষ্ঠায় এল আর বি এরকম ভাবে নাম দেবে, তোমরাও দেখবে এরকমই হচ্ছে তোমাদের খাতাতেও। খাতার যে পৃষ্ঠা সেখানে দেখবে। তাহলে এই যে এলটা, সেটাই হচ্ছে কি এইটার পরিধি। তাহলে এই বৃত্তের পরিধি, এটা তো একটা বৃত্ত, তাহলে বৃত্তের পরিধিকে আমরা কি বলি? বলি কিন্তু 2πr। বোঝা গেল? আর এখানে আমরা কি ধরেছি? বি ইজুকাল টু এইচ। তাহলে আমাদের কাছে কি জানতে চেয়েছে? আমাদের কাছে জানতে চেয়েছে কিন্তু বক্রতলের ক্ষেত্রফল, তাই না? তাহলে আমাদের কাছে জানতে চেয়েছে বক্রতলের বক্রতলের ক্ষেত্রফল। তাহলে বক্রতলের ক্ষেত্রফল আমরা কি করে বের করব? সূত্র আমরা কি জানি? 2πr/h। তাহলে আমরা 2πr এর জায়গাতে কি লিখবো? এই জায়গাটাতে কি লিখবো? 2πr এর জায়গাতে, এই দেখো 2πr এর জায়গাতে আমরা লিখবো এল ইনটু, দেখো এইচ এর জায়গাতে আমরা কি লিখবো? এইচ এর জায়গাতে আমরা লিখবো বি। তাহলে হচ্ছে কত? এল আর বি কে গুণ করলে হবে এই যে এল বি। তাহলে এই হয়ে গেল অ্যান্সার। এটা কি শূন্য স্থানে তোমরা বসিয়ে দেবে। হয়ে গেল। ঠিক আছে, আশা করি বুঝতে পারলে। চলো এবারে আমরা চলে যাব সি এর দাগের দুইতে। তো এবারে দেখো আমরা করব সি এর দাগের দুয়েরটা। তো দেখো সি এর দাগের দুইতে কি বলে দিয়েছে? একটা লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য। তাহলে দেখো আমি একটা লম্ববৃত্তাকার চোঙকে আঁকছি। ঠিক আছে, এই হলো একটা লম্ববৃত্তাকার চোঙ, তার ব্যাসার্ধের দৈর্ঘ্য দেখবে কত বলে দিয়েছে? 3, তাই তো? 3 সেমি। আচ্ছা, উচ্চতা দেখবে বলে দিয়েছে, উচ্চতা মানে হলো এই লাইনটা, এটা হলো কত বলে দিয়েছে? 4 সেমি। তাহলে এই তো একটা চোঙ, এই হলো একটা চোঙ। এইবারে দেখো কি বলছে? বলছে কিন্তু, আচ্ছা এখানে ব্যাসের দৈর্ঘ্য বলে দিয়েছে 3 সেমি, আমি ব্যাসার্ধটাকে 3 ভেবে নিয়েছি, সরি। ব্যাস, ব্যাস মানে হলো কিন্তু পুরো লাইনটা 3 সেমি, ঠিক আছে? পুরো লাইনটা হলো কত? 3 সেমি। পুরো লাইনটা হলো কত? 3। এইবারে আমাদেরকে কি বলছে? দেখো বলছে চোঙটির ভিতরে সর্বাপেক্ষা লম্বা যে দণ্ড রাখা যাবে তার দৈর্ঘ্য কত? এবারে ভাবো, এই চোঙের মধ্যে একটা ভাবো বড় একটা লাঠি বা পাইপ রাখা হচ্ছে। এতটাই বড় পাইপ যে যদি আমি সোজাসুজি রাখি ধরছেই না। তাহলে আমাকে কিভাবে রাখতে হবে? এখানে যদি না ধরে, সোজাসুজি রেখেও যদি না ধরে, তাহলে খুব বড় যদি পাইপটা হয়, তাকে আমরা কিভাবে রাখতে পারবো? এই দিকের কোনাকুনি থেকে এই দিকের কোনাকুনিতে রাখতে পারবো, তাই না? তাহলে পাইপটার আমি একটা নাম দিই এ, আর এই বি। এই এত লম্বা একটা পাইপ যেটাকে সোজাসুজি রাখা যাচ্ছে না, তাই জন্য এরকম কোনাকুনি রাখলাম। তাহলে এই পাইপটার মাপ জানতে চেয়েছে। তাহলে আমি যদি এটাকে একটা ত্রিভুজ ভেবে নিই, এ সি বি, দেখতে পাচ্ছ ত্রিভুজ, যার লম্ব হলো 4, ভূমি হলো কত? 3। তাহলে আমাকে অতিভুজের মাপটা বের করতে হবে। মানে এ বি স্কোয়ার ইজ ইকুয়াল টু, তাহলে কত হবে? বিসি স্কোয়ার প্লাস লম্বর নাম কি? এসির স্কোয়ার। ঠিক আছে, তাহলে এবির জায়গাতে কত বসাবো? এবি বসাবো। ঠিক আছে, বিসি এর জায়গাতে কত বসাবো? 3 বসাবো। এসি এর জায়গাতে কত বসাবো? 4 বসাবো। তাহলে এ বি যেমন আছে আছে। তাহলে 3 এর স্কোয়ারে কত বসাবো? 9। 4 এর স্কোয়ারে কত বসাবো? 16। তাহলে কত হচ্ছে এখানে? যোগ করলে হচ্ছে 25। এবার এই স্কোয়ারটাকে কোথায় পাঠাবো? এই সাইডে পাঠাবো। তাহলে 25-এর রুট কত হবে? 25-এর রুট হবে কিন্তু 5। তাহলে এই যে দণ্ডটাকে আমরা রাখবো, এই দণ্ডটার দৈর্ঘ্য কত হবে? হবে কিন্তু 5। বোঝা গেল? সব থেকে লম্বা যে দণ্ড রাখা যাবে তার দৈর্ঘ্য হবে কিন্তু 5। তাহলে তোমরা উত্তরে লিখে দেবে কত? 5 সেমি। ঠিক আছে? হুম, হ্যাঁ। তাহলে চলো আমরা চলে যাব কি সি এর দাগের 3-এ। সি এর দাগের দেখবে 3-এ কি বলে দিয়েছে? একটি লম্ব বৃত্তাকার চোঙের আয়তন এবং বক্রতলের ক্ষেত্রফলের সাংখ্যমান সমান হলে চোঙটির ব্যাসের দৈর্ঘ্য কত? দাগ দেবে বলে দিয়েছে চোঙের আয়তন আর বক্রতলের
ক্ষেত্রফলের সাংখ্যমান। তাহলে দেখো বলে দিয়েছে চোঙের আয়তন, আয়তন আমরা কি জানি, পাই আর স্কোয়ার এইচ। আর বক্রতলের ক্ষেত্রফল কি, 2 পাই আর এইচ। দুজনের সাংখ্যমান কি, সমান বলেছে, তাই জন্য সমান করে দিলাম। তাহলে চলো কি কি কাটবে দুটো সাইড থেকে, দেখো এই দিকেও এইচ, এই দিকেও এইচ কাটবে, এই দিকে পাই, এই দিকে পাই কাটবে। তাহলে এখানে থাকছে কত, আর স্কোয়ার। আর এই দিকে থাকছে কত, 2 আর থাকছে, 2 থাকছে আর কি আর থাকছে। তাহলে আরটা কি রয়েছে, গুণ, এই সাইডে চলে আসলে হবে ভাগ। তাহলে কাটাকুটি করি, এখান থেকে একটা আর যদি কাটে আর এখান থেকে একটা আর কাটলে আর একটা আর পড়ে থাকবে। তাহলে আর ইজুকাল টু কত থাকছে, 2। বোঝা গেল? তাহলে আমরা কত পেলাম, বলে দিয়েছে না যে ব্যাসের দৈর্ঘ্য কত, সরি আর মানে তো ব্যাসার্ধ, তাই না? তাহলে উত্তরে আমরা কি লিখবো, ব্যাসের দৈর্ঘ্য। ব্যাসের দৈর্ঘ্য কত, খুব ভালো করে দেখবে, আর মানে তো ব্যাসার্ধ, ব্যাস মানে কি 2 আর, মানে তোমার 2 গুণ করতে হবে, ব্যাসার্ধের সঙ্গে 2 গুণ করতে হবে, তাহলে কত হবে, 4 সেমি। বা 4 সেমি না কি অঙ্কের মধ্যে কিছু যেহেতু বলেনি, 4 একক বলে আমরা লিখবো, ঠিক আছে? কি লিখবো, 4 একক। ঠিক আছে, তাহলে এই হয়ে গেল আমাদের সি এর দাগের গুলো। এবারে আমরা চলে যাব 20-র দাগে, ঠিক আছে? তো দেখো এবারে আমরা করব 20-র দাগের অঙ্কগুলো। 20-র দাগের অঙ্কগুলো কিন্তু প্রচন্ড ইম্পর্টেন্ট। তো দেখো প্রথমেই 20-র দাগের এক একটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, স্টার মার্কিং করবে, যেখানে বলে দিয়েছে একটা লম্ববৃত্তাকার চোঙাকৃতি স্তম্ভের বক্রতলের ক্ষেত্রফল হলো কিন্তু 264 বর্গমিটার এবং আয়তন হলো 924 ঘনমিটার হলে স্তম্ভের ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত। তাহলে দেখো এরকম একটা চোঙ রয়েছে, এরকম একটা চোঙ। এবারে এই চোঙটার ব্যাসার্ধ কত জানি না, আমি ধরে নিচ্ছি ব্যাসার্ধ হলো আর। উচ্চতা কত জানি না, ধরে নিলাম এইচ। তাহলে সেটাকে কিন্তু আমি এখানে লিখবো, মনে করি, ঠিক আছে, চোঙাকৃতি স্তম্ভের, চোঙাকৃতি স্তম্ভের, চোঙাকৃতি স্তম্ভের ব্যাসার্ধ। তাহলে ব্যাসার্ধ কত, চোঙাকৃতি স্তম্ভের ব্যাসার্ধ হলো কিন্তু আর। ঠিক আছে, এবং এদের এককগুলো দেখবে সব রয়েছে কিন্তু মিটারে, দেখো মিটার, ঠিক আছে, ব্যাসার্ধ আর মিটার। আর উচ্চতাকে কত লিখবো আমরা, উচ্চতা, উচ্চতা হলো কিন্তু আমি ধরে নিচ্ছি এইচ মিটার, ঠিক আছে, এইচ মিটার। তাহলে এইবারে খুব ভালো করে কিন্তু বইয়ে তোমরা দেখবে, দেখো কি বলেছে, বলে দিয়েছে বক্রতলের ক্ষেত্রফল, দাগ দাও, 264 বর্গমিটার। তাহলে দেখো প্রথমে তো আমি এখানে লিখছি প্রশ্নানুসারে, প্রশ্নানুসারে। আচ্ছা, এইবারে দেখো আমি এখানে লিখছি সমান চিহ্ন দিয়ে 264। তাহলে 264 আমি কিসের মাপ লিখলাম, এই যে চোঙ, তার কিসের মাপ লিখলাম, তার কিন্তু আমি বক্রতলের ক্ষেত্রফলের মাপ লিখলাম। তাহলে এদিকে যদি আমি বক্রতলের ক্ষেত্রফলের মাপ লিখি, তাহলে আমাকে এই দিকে কি করতে হবে, বক্রতলের ক্ষেত্রফলের সূত্র লিখতে হবে, যেটা হলো 2 পাই আর এইচ। তাহলে এদিকে আমি বক্রতলের ক্ষেত্রফলের মাপ লিখলাম আর এদিকে সূত্র লিখলাম। বোঝা গেল? আচ্ছা, আবার দেখো বইয়ের মধ্যে কি বলে দিয়েছে, বইয়ের মধ্যে বলে দিয়েছে আয়তন হলো 924। তাহলে দেখো আমি এই দিকে দেখো লিখছি 924, ঠিক আছে? তাহলে আমি নিচে কি লিখলাম, আয়তন। তাহলে এইখানেও আমি নিচে কি লিখবো, আয়তনের সূত্র, যেটা হলো পাই আর স্কোয়ার এইচ। বোঝা গেল? আশা করি বুঝতে পারলে। তাহলে আমি এখানে ক্ষেত্রফলের মাপ লিখেছি আর এখানে ক্ষেত্রফলের সূত্র লিখেছি, এখানে আয়তনের মাপ লিখেছি, এখানে আয়তনের সূত্র লিখেছি, ব্যাস। এবারে আমরা কাটাকুটি করব, করলেই হয়ে যাবে। যেমন দেখো এখানে পাই আর পাই কাটবে, তাই তো? আচ্ছা, এখানে এইচ আর এইচ কাটবে। তাহলে এখানে আমার পড়ে থাকছে কি, ওপরে 2 থাকছে, এখানে থাকছে আর, এখানে দেখো নিচে কি থাকছে, আর এর স্কোয়ার। আর এখানে থাকছে কত, 264 বাই কত, 924। আচ্ছা, এগুলোকে তো কাটাকুটি করব, তার আগে দেখো এখানে আর এর স্কোয়ার মানে কি, দুটো আর, আর এখানে একটাই মাত্র আর। তাহলে এখান থেকে যদি একটা আর কাটে আর একটা আর পড়ে থাকবে, আর এখান থেকে একটা আর কেটে গেল। তাহলে এখান থেকে একটা আর কাটলো আর এখান থেকে একটা আর কাটলে আর একটা আর কি পড়ে রইলো। তাহলে এখানে থাকছে কত, থাকছে 2, আর নিচে কত, আর 2 বাই আর। এবারে আমরা কাটাকুটি করব এইখানে। আচ্ছা, কত দিয়ে কাটবো, দেখো 264 কে 4 দিয়ে ভাগ করছি, 264 কে 4 দিয়ে ভাগ করলে কত হবে,
4 × 6 = 24, 2 × 24, 4 × 6 = 24। কত হলো? এটাকে কাটলে আমি পেলাম, এটাকে কাটলে পাবো কিন্তু আমি 66। আচ্ছা, এবার এইটাকে কাটি। এই যে 924কে আমি যদি ভাগ করি 4 দিয়ে, তাহলে কত হবে? 4 × 2 = 8, 1 = 12, 4 × 3 = 12, 4 নামলো, 4 × 1 = 4। ঠিক আছে, তাহলে আমি কত পেলাম? 231। ঠিক আছে। আচ্ছা, এইবারে আমরা কি করব? 11 দিয়ে কাটবো। দেখো 11 দিয়ে, 11 দিয়ে আমি যদি এইটাকে ভাগ করি কত হবে? 231কে 11 দিয়ে ভাগ করলে হবে 11 × 2 = 22, 1 = 11, 11 × 1 = 11। কত পেলাম? পেলাম কিন্তু 21। 11 দিয়ে 66কে ভাগ করলে 6, তাই না? তাহলে আবার যদি আমি 3 দিয়ে কাটি, 3 × 2 = 3, 7, তাহলে এখানে আমরা পাচ্ছি কত? 2/7, তাই না? তাহলে এবার দুটো সাইড থেকে 2 আর 2 যদি কেটে যায়, তাহলে পড়ে থাকবে কি? r = 7। তাহলে আমি এখানে বা বলে লিখছি r = 7। এই হয়ে গেল ব্যাসার্ধের মান। ব্যাসার্ধ কত পেলাম আমি? আরটা পেলাম কিন্তু 7। তাহলে অ্যান্সারে কি জানতে চেয়েছে? ব্যাসার্ধের দৈর্ঘ্য কত, স্তম্ভের ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত, কত পেয়ে গেলাম? 7 পেয়ে গেলাম। তাহলে অ্যান্সার লিখে দিলেই হয়ে গেল। যে উত্তরে আমরা কি লিখব? ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য, ব্যাসার্ধের দৈর্ঘ্য ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত? ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য হলো 7 মিটার। তাহলে এই হয়ে গেল অঙ্কটা শেষ। বোঝা গেল? চলে যাব নেক্সট অঙ্কে। তাহলে দেখো এবারে আমরা করব 20 দাগের, কতটা করব? 20 দাগের করব 2-এরটা। ঠিক আছে, 20 দাগের 2-এরটা। 20 দাগের 2তে দেখো কি বলে দিয়েছে? বলে দিয়েছে একটা লম্ববৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফল সি। বক্রতলের ক্ষেত্রফল বলেছে সি। আচ্ছা, আমরা কি জানি বক্রতলের ক্ষেত্রফল মানে 2πr/h। আমরা যেটা জানি সেটাকে লিখবো এই সাইডে, আর বইয়ে যেটা বলছে সেটাকে লিখবো এই সাইডে। তারপরে দেখো কি বলে দিয়েছে? ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য আর, ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য আর, আমরাও জানি আরই হয়। ঠিক আছে। তারপরে দেখো কি বলে দিয়েছে? আয়তন ভি, আয়তন বলেছে ভি। আমরা আয়তন মানে কি জানি? πr²h। এবারে অ্যান্সারে কি জানতে চেয়েছে? CR/V এর মান কত, তাই তো? অ্যান্সারে জানতে চেয়েছে CR/V এর মান কত। সি এর জায়গাতে কত বসাবো? এইটাকে, এই যে সি এর মান কত বসাবো? 2πr/h। তারপরে দেখো আর যেমন আছে আছে। আচ্ছা, তারপরে দেখো ভি এর জায়গায় কত বসাবো? এইটাকে বসাবো, πr²h। তাহলে কাটাকুটি করি চলো। নিচে পাই ওপরে পাই কাটবো, নিচে এইচ ওপরে এইচ কাটবো, তাহলে পড়ে থাকছে কত? 2। আর 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 কে গুণ করলে কি হবে? আর এর স্কোয়ার। নিচেও দেখো কি রয়েছে? আর এর স্কোয়ার। তাহলে কি হবে? আর এর স্কোয়ার কেটে গেলে পড়ে থাকবে এখানে এই 2টা। এই হয়ে গেল আমাদের অঙ্কটা শেষ। আশা করি বুঝতে পারলে। চলো এবারে আমরা চলে যাব 20 দাগের 3-এ। তাহলে 20 দাগের 3-এ দেখি কি বলে দিয়েছে। 20 দাগের 3-এ বলে দিয়েছে একটা লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা হলো 14 সেমি, বক্রতলের ক্ষেত্রফল 264 বর্গ সেমি হলে চোঙের আয়তন কত, তাই তো? তাহলে আগে আমি একটা ছবিকে এঁকে ফেলি, চোঙের ছবিটাকে। এই হলো চোঙের ছবিটা। এই চোঙের ছবির উচ্চতা কত বলে দিয়েছে? 14, তাই তো? তার মানে এইচ মানে হলো কত? 14। এইচ ইজ ইকুয়াল টু 14। আচ্ছা, তারপরে দেখবে বলে দিয়েছে বক্রতলের ক্ষেত্রফল 264, তাই তো? আচ্ছা, আর কত আমরা জানি না, আর কত আমরা জানি না। তাহলে অ্যান্সারে আমাদের কাছে কি জানতে চেয়েছে? চোঙটির আয়তন কত, আর কত আমি জানি না। ঠিক আছে, তো দেখো বলে দিয়েছে বক্রতলের ক্ষেত্রফল কত বলেছে? খুব ভালো করে দেখবে, বক্রতলের ক্ষেত্রফল। আচ্ছা, বক্রতলের ক্ষেত্রফলের সূত্র আমরা কি জানি? বক্রতলের ক্ষেত্রফলের সূত্র কিন্তু আমরা জানি 2πr/h, তাই না? 2πr/h, এটা ইজ ইকুয়াল টু, তার মানে কত বলে দিয়েছে? বইয়ের মধ্যে দেখো বলেই দিয়েছে কিন্তু 264 বর্গ সেমি। কত? 264 বর্গ সেমি। তাহলে বক্রতলের ক্ষেত্রফলের সূত্র এইটা আর মাপ এইটা। তাহলে আমি এখানে এরকম ভাবে লিখতে পারি প্রশ্নানুসারে বলে। খুব ভালো করে কিন্তু দেখবে, বক্রতলের ক্ষেত্রফলের সূত্র 2πr/h, আর এইদিকে লিখবো ক্ষেত্রফলের মাপটা 264। তাহলে এখান থেকে দেখো আমরা কিভাবে মান বের করব। দেখো 2 যেমন আছে আছে, পাই এর জায়গাতে আমরা কি লিখবো? 22/7।
আর এর মান জানি না, কিন্তু এইচ এর মান জানি কত, 14। আর এপারে 264 যেমন আছে আছে। তাহলে কত হচ্ছে দেখো, 7 × 7 7 × 2 = 14। তাহলে এখানে আমরা পাচ্ছি কত, 2 × 2 = 4, ইনটু এখানে দেখো 22, এখানে দেখো আর যেমন আছে আছে, আর এখানে 264। তাহলে আর যেমন আছে আছে, 264কে লিখলাম। তাহলে দেখো 4 আর 22 গুণ, এই সাইডে চলে গেলে হবে ভাগ, 4 আর 22, ঠিক আছে। তাহলে চলো আমরা এটা দিয়ে এবার কাটাকুটি করি। দেখো আমি যদি 22 দিয়ে কাটি, 22 দিয়ে 22কে ভাগ করলে 1, 22 দিয়ে 264কে ভাগ করলে কত হয়, 264কে আমি যদি 22 দিয়ে ভাগ করি তাহলে হবে 22 × 1 = 22, বিয়োগ করলে 4, উপর থেকে নামবে 4, 22 × 2 = 44, কত পেলাম, 12। ঠিক আছে, তাহলে আবার দেখো 4 × 1 = 4, 4 দিয়ে 12কে ভাগ করলে কত, 3। তাহলে আর ইজুকাল টু আমরা কত পাচ্ছি, পাচ্ছি কিন্তু 3। তাহলে এই আর এর মানটা আমি কত পেয়েছি, 3 পেয়েছি। এইবারে আমাদের কাছে কি জানতে চেয়েছে, আমাদের কাছে জানতে চেয়েছে চোঙটির আয়তন। তাহলে চোঙটির আয়তন তো আমরা বের করতে পারবোই। তাহলে দেখো আমরা এখানে লিখবো অতএব চোঙটির আয়তন, অতএব চোঙটির আয়তন। তাহলে চোঙের আয়তনের সূত্র আমরা কি জানি, পাই r²h। পাই এর জায়গায় কত বসাবো, 22/7। আর এর জায়গাতে কত বসাবো, আর এর মান কিন্তু আমরা এক্ষুনি বের করেছি, 3। যেহেতু মাথায় স্কোয়ার আছে আমরাও দেবো স্কোয়ার। এইচ এর জায়গাতে কত বসাবো, 14, তাই তো। তাহলে কাটাকুটি করি আমরা, দেখো 7 × 7 7 × 2 = 14। তাহলে আমরা পাচ্ছি কত, 22 ইন্টু 3 স্কোয়ার মানে কত, 9। আর এখানে দেখো কত রয়েছে, 2। তাহলে আমরা গুণ করে দেব, 22 আর এই যে 9 × 2 = 18। তাহলে 22 আর 18 গুণ করলে কত, 22 আর 18 গুণ করলে হবে 8 × 2 = 16, হাতে রয়েছে 1, 8 × 2 = 16 আর 1 = 17। তারপরে 1 দিয়ে 2, 1 দিয়ে 2, তাহলে হবে 6, 2 এর সাথে 9, 396। তাহলে আমরা পাচ্ছি কত, 396 ঘন। আচ্ছা, এককটা আমাদের কি বলছে, এককটা আমাদের বলছে কিন্তু সেমি। তাহলে আমরা কি লিখবো, ঘন সেমি। ঠিক আছে, তাহলে এই হয়ে গেল আমাদের অঙ্কটা শেষ। ঠিক আছে, চলে যাব নেক্সট অঙ্কে। তো দেখো এবারে আমরা করব 4-এর দাগের অঙ্কটা। দেখো 4-এর দাগের অঙ্কে কি বলে দিয়েছে, 4-এর দাগের অঙ্কে কিন্তু তোমরা স্টার মার্কিং করবে, কারণ অঙ্কের মধ্যে অনুপাত আছে। দেখো বলে দিয়েছে দুটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতার অনুপাত 1:2, ভূমির পরিধির অনুপাত 3:4 হলে তাদের আয়তনের অনুপাত কত। তাহলে দেখো আমি আগে ছবিকে এঁকে নেবো, কিন্তু অবশ্যই ছবিটাকে এঁকে নেবো, তাহলে দেখবে তোমাদের বুঝতেও সুবিধা হবে। এই হলো একটা চোঙ, এই দেখো এই হলো একটা চোঙ, আর এই হলো একটা চোঙ, দুটো চোঙ। তাদের কিসের কিসের অনুপাত আমার কাছে বলে দিয়েছে, উচ্চতার অনুপাত। তার মানে উচ্চতার অনুপাত মানে একটা উচ্চতাকে আমি h1 ধরে নিচ্ছি, আর এই উচ্চতাটাকে আমি h2 ধরে নিচ্ছি। এই উচ্চতাটা বলে দিয়েছে 1, আর এই উচ্চতাটা কত বলে দিয়েছে, 2। ঠিক আছে। আচ্ছা আচ্ছা ভূমিতলের পরিধির অনুপাত, ভূমিতল মানে হলো এইটা, এই হলো ভূমিতলের পরিধি, এই পুরো গোল অংশটা, এই পুরোটার আয়তনের অনুপাত, সরি, এই পরিধির অনুপাত, এই পুরোটার মাপ, এই পুরোটার মাপ দেখো কত বলে দিয়েছে। এই পুরোটাকে আমরা কি দিয়ে চিহ্নিত করব বলতো, এটা যেহেতু একটা বৃত্তাকার, তাহলে বৃত্তের পরিধির সূত্র আমরা কি জানি, 2πr। ঠিক আছে, 1 দেব। সেটা দেখো কত বলে দিয়েছে, সেটা কিন্তু দেখবে আমাদের এখানে বলেই দিয়েছে 3। আবার এই যে ভূমিতলের পরিধিটা দেখো, সেটাও তো একটা বৃত্তাকার, তাই না, সেটাও বৃত্তাকার, সেটাও বৃত্তাকার। তার খুব ভালো করে দেখবে, তার এবারে এই পরিধিটার মাপ কত বলে দিয়েছে, দেখবে বলে দিয়েছে কিন্তু 4, তাই না, 4 বলে দিয়েছে। তাহলে অ্যান্সারে কি জানতে চেয়েছে, অ্যান্সারে জানতে চেয়েছে আয়তনের অনুপাত। তাহলে খুব ভালো করে দেখো, এবারে আমরা কি করবো, অ্যান্সারে জানতে চেয়েছে এই দুটো চোঙের আয়তনের অনুপাত কত। তাহলে দেখো আয়তন বের করবার সূত্র আমরা কি জানি, পাই r²h। কিন্তু আর এর মান তো আমরা এখানে কেউ জানি না, আর মানে এই যে ব্যাসার্ধের মানটা কিন্তু আমরা কেউ এখানে জানি না, r1 এর মান, বা এখানে এই যে r2 এর মান কিন্তু জানি না। তাহলে আগে আমাদেরকে তো r1 আর r2 এর মান বের করতে হবে, তাই না। তাহলে আমরা কিরকম ভাবে করব, এই দিকে খুব ভালো করে দেখো। তাহলে এই যে 3, আমি দেখো এই সাইডে দেখো লিখছি 3। তাহলে 3 আমি কি লিখলাম, পরিধির এই মাপটাকে, তাই না। তাহলে আমি এই দিকে দেখো লিখবো কি, 2πr1।
আচ্ছা, তারপরে দেখো এই যে 4, এটাও কি লিখলাম? এই যে ভূমিতলের পরিধির মাপ 4, তাহলে এই দিকে আমি কি লিখবো? পরিধির সূত্রটা যেটা এখানে লেখাই আছে, 2πr2। তাহলে এখান থেকে দেখো আমরা কি কি পাচ্ছি, 2 আর 2 কাটবে, পাই আর পাই কাটবে, তাহলে পড়ে থাকছে কি r1/r2 ইজুকাল টু কত, 3/4। তার মানে r1 কত, 3, r2 কত, 4। অ্যান্সারে কি জানতে চেয়েছে? আয়তনের অনুপাত। তাহলে দেখো আমি এখানে লিখছি কি, আয়তনের অনুপাত। তাহলে আয়তনের সূত্র তোমরা আমাকে বলবে, আয়তনের সূত্র কি? এইটার আয়তনের সূত্র কি হবে? পাই আর স্কোয়ার এইচ। আচ্ছা, এগুলোকে আমরা কিন্তু 1 দিয়ে চিহ্নিত করব, ঠিক আছে, ব্যাসার্ধ আর উচ্চতাকে। এইটারও আমরা আয়তনের সূত্র কি লিখবো? পাই আর স্কোয়ার এইচ। এইটারও কিন্তু আমরা ব্যাসার্ধকে r2 দিয়ে চিহ্নিত করব আর উচ্চতাকে r(h2) দিয়ে চিহ্নিত করব। তাহলে দুটো সাইডে পাই পাই কাটবে। r1 এর জায়গাতে কত লিখবো? r1 এর জায়গাতে পেয়েছি 3, মাথায় এখানে আমরা কি দেবো? স্কোয়ার। এখানে কোনো চিহ্ন নেই মানে গুণ চিহ্ন। h1 এর জায়গাতে কত লিখবো? 1, ঠিক আছে। আচ্ছা, r2 এর জায়গাতে কত লিখবো? এই দেখো r2 এর মান কিন্তু 4, মাথায় যেমন স্কোয়ার আছে দেবো, ঠিক আছে। ইনটু h2 এর জায়গাতে কত লিখবো? h2 এর জায়গাতে লিখবো কিন্তু 2। তাহলে 3 এর স্কোয়ার কত? 9 ইনটু 1। আবার দেখো 4 এর স্কোয়ার কত? 16 ইনটু এখানে দেখো কত রয়েছে? 2। তাহলে এখানে আমরা পাচ্ছি কত? 9 কে 9 ইস টু 16 দুগুণে কত? 32। তাহলে এই হয়ে গেল কিন্তু আমাদের অ্যান্সার, ঠিক আছে। এই দুটো চোঙের আয়তনের অনুপাত কত? 9:32, ঠিক আছে। চলে যাব লাস্ট অঙ্কে। তো দেখো এবারে আমরা করব 5-এর দাগের অঙ্কটা, লাস্ট অঙ্ক। এবং এই অঙ্কটাও প্রচন্ড ইম্পর্টেন্ট, কারণ এই অঙ্কের মধ্যে কিন্তু শতকরা আছে। তাহলে দেখো বলে দিয়েছে, একটা লম্ব বৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য 50% হ্রাস করা হলো এবং উচ্চতা 50% বৃদ্ধি করা হলো, চোঙের আয়তনের শতকরা কত পরিবর্তন করা হলো? তাহলে দেখো প্রথমে এভাবে একটা এরকম চোঙ রয়েছে, ঠিক আছে, একটা চোঙ রয়েছে। এবারে এই চোঙটার দৈর্ঘ্য, ব্যাসার্ধের দৈর্ঘ্য আমি ধরে নিচ্ছি আর উচ্চতাকে আমি কি ধরে নিচ্ছি? এইচ। তাহলে এইটার আয়তন কত হবে? তাহলে আমি একইভাবে লিখব যে চোঙটির চোঙটির পূর্বের আয়তন, চোঙটির কি? পূর্বের আয়তন, মানে আগে আয়তন ছিল এইটা। তাহলে আয়তনের সূত্র আমরা কি জানি? পাই আর স্কোয়ার এইচ। এইবার চোঙটাকে নিয়ে একটু কি করা হচ্ছে? বাড়ানো কমানো হচ্ছে। কি বলে দিয়েছে দেখো, অঙ্কের মধ্যে দেখবে বলেই দিয়েছে, ব্যাসার্ধের দৈর্ঘ্য 50% কমানো হলো আর উচ্চতাকে 50% বাড়িয়ে দেওয়া হলো। মানে কিছুটা দেখতে এরকম ধরনের হয়তো হয়ে গেল চোঙটা, যা ছিল আর তার 50% কমিয়ে দেওয়া হলো, ঠিক আছে। আর উচ্চতাকে কি করা হলো? 50% বাড়িয়ে দেওয়া হলো। তাহলে দেখো আমরা কিভাবে লিখবো, খুব ভালো করে দেখবে। ব্যাসার্ধের দৈর্ঘ্য, তাহলে লিখবো ব্যাসার্ধের দৈর্ঘ্য কি করা হলো? 50% হ্রাস পেলে হবে, 50% হ্রাস পেলে হবে কত হবে? তাহলে 50% হ্রাস পাওয়া মানে কি? পুরো অর্ধেক হয়ে যাওয়া, তাই না? 50% হ্রাস পাওয়া মানে পুরো অর্ধেক হয়ে যাওয়া, মানে আর ছিল কি হবে? r/2 হয়ে যাবে। তো আমি তবু এটাকে 50%, তো কিরম ভাবে করতে হবে দেখো, আগে ছিল আর, এখন কি হলো? হ্রাস পেল, কমে গেল, বিয়োগ চিহ্ন দিলাম। কতটা কমে গেল? আগের যে মাপটা ছিল তার 50%, বোঝা গেল? এইভাবে লিখবো, আগের মাপের 50%, তাহলেই হয়ে যাবে। তাহলে দেখো এইটা হলো আগের মাপ, সেখান থেকে বিয়োগ যাবে 50%, আগের মাপের 50%। তাহলে দেখো এখান থেকে আমরা যদি কাটাকুটি করি তাহলে দেখো কত হবে? 50 কাটলে হবে কত? 2। তাহলে এখানে আমরা পাবো কত? r/2। চলো এবারে এখান থেকে আমরা বিয়োগ করি, দেখো এর নিচে কিছু নেই মানে কি 1, তাহলে লসাগু হলো 2। তো দেখো কোনাকুনি গুণ করি 2r, একের সঙ্গে আর কে গুণ করি r, ঠিক আছে। তাহলে 2r থেকে r বিয়োগ করলে কত? r/2। তাহলে এখন আমাদের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হয়েছে? এখন আমাদের ব্যাসার্ধের দৈর্ঘ্য হয়েছে r/2, বোঝা গেল? এইবারে উচ্চতাকে কি করা হয়েছে? উচ্চতাকে 50% বৃদ্ধি করা হয়েছে। তাহলে একইভাবে আমরা লিখব, উচ্চতা
50% বৃদ্ধি পেলে হবে, বৃদ্ধি পেলে হবে 50% বৃদ্ধি পেলে কত হবে? এমনিতেই উচ্চতা ছিল এইচ, আগের উচ্চতা ছিল এইচ, এখন বৃদ্ধি পাচ্ছে, মানে কি করব আমি? যোগ করব। কতটা বৃদ্ধি পাচ্ছে? খুব ভালো করে দেখবে, আগের যে মাপটা ছিল তার 50%, বোঝা গেল? তার 50%। তাহলে চলো কাটাকুটি করি, 50 একে 50, 50 দুয়ে 100। তাহলে এখানে আমরা পাবো কত? পাবো কিন্তু এইচ, এই যে এইচ বাই, এখানে দেখো কত লেখা রয়েছে 2। তাহলে যোগ করলে কত হবে? এর নিচে কিছু নেই মানে কি 1। তাহলে লসাগু হচ্ছে 2। কোনাকুনি করি, 2 আর এইচ গুণ করলে 2h, 1 আর এইচ কে গুণ করলে এইচ। তাহলে এখানে আমরা পাচ্ছি কত? 2h আর এইচ কে যোগ করলে 3h/2। তাহলে আমাদের এখানকার উচ্চতাটা কত হলো? উচ্চতাটা হলো কিন্তু 3h/2। বোঝা গেল? 3h/2। আশা করি বুঝতে পারলে ব্যাপারটা। এইবারে তাহলে দেখো, এইটার আমরা আয়তন জেনে, এই ব্যাসার্ধের দৈর্ঘ্য জানি, উচ্চতা জানি, তাহলে এইটার আমরা কি করব বলো তো এবারে? আয়তন বের করব, তাই তো? আয়তন বের করব। তাহলে এই চোঙটাকে পরিবর্তন করে এরকম বানানো হয়েছে, তাহলে আমরা এইটার নাম দেব কি? পরিবর্তিত চোঙ। তাহলে এটার আমরা নাম দেব পরিবর্তিত, পরিবর্তিত চোঙের আয়তন বলে আমরা দেখো লিখবো, পরিবর্তিত চোঙের আয়তন। তাহলে আয়তনের সূত্র আমরা কি জানি? পাই আর স্কোয়ার এইচ। তাহলে লিখবো পাই আর স্কোয়ার, আর মানে কি? ব্যাসার্ধের স্কোয়ার। ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ হলো r/2, তার স্কোয়ার। এইচ, এইচ মানে কি জানি আমরা? উচ্চতা। এই দেখো উচ্চতা কত? উচ্চতা হলো কিন্তু 3h/2। তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে। চলো এবারে আমি এইগুলোকে মুছে দিচ্ছি, হ্যাঁ। তাহলে দেখো আমরা এখানে কত পাবো, খুব ভালো করে কিন্তু দেখবে। পাই স্কোয়ারটা একবার আর এর মাথায়, 2 এর মাথায়, আর এর মাথায় বসলে আর এর স্কোয়ার, 2 এর মাথায় বসলে 4। তারপরে এখানে দেখো রয়েছে কি 3h/2। তাহলে এখানে তো কিছু কাটাকুটি যাবে না, তাহলে আমরা পাচ্ছি কত? পাই যেমন আছে আছে। তাহলে 3। তাহলে আমি এরকম ভাবে লিখছি 3, তারপরে এটাকে লিখছি পাই, তারপরে লিখছি আর এর স্কোয়ার, তারপরে এই এইচটাকে লিখছি, ঠিক আছে? নিচে কত? 4 আর 2 গুণ করলে 8। তাহলে আগের আয়তন ছিল এইটা, আর এখন আয়তন হয়েছে এইটা। বোঝা গেল? তাহলে আগের থেকে কিন্তু এখন আয়তন কমে গেছে, কমে গেছে, ঠিক আছে? তাহলে আগের থেকে, আগে ছিল শুধু পাই আর স্কোয়ার এইচ, তাই তো? আর এখন হয়েছে কিন্তু 3/8, 3/8 পাই আর স্কোয়ার এইচ। তাহলে আগের থেকে আয়তন কিন্তু কমে গেছে। তাহলে কতটা কমে গেছে? তাহলে দেখো আমরা এখানে লিখবো আয়তন হ্রাস পেয়েছে, হ্রাস পেয়েছে, ঠিক আছে? দেখো তোমাদের একটা মনে প্রশ্ন আসতে পারে যে এখানে তো, এখানে 3/8 আছে, এটা বেশি আর এটা কম। ব্যাপারটা কিন্তু সেরকম নয়। কারণ দেখো এখানে 3/8 নেই, মানে ব্যাপারটা হলো কিন্তু এরকম 8/8 আছে। 8 আর 8 কেটে গেছে বলেই কিছু নেই। আর এখানে 3/8 আছে, তাহলে এখানে 3 আর এখানে কিন্তু 8, তাই জন্য এইটা বেশি, মনে রাখবে এরকম ব্যাপার। তাহলে দেখো আগের আয়তন ছিল এইটা, কি ছিল? পাই আর স্কোয়ার এইচ, সেখান থেকে বিয়োগ যাবে। এখনকার আয়তন কত? 3 পাই আর স্কোয়ার এইচ বাই 8, ঠিক আছে? তাহলে নিচে কিছু নেই মানে 1। চলো বিয়োগ করি, 1 আর 8 এর লসাগু কত? 8। কোনাকুনি গুণ করি, 8 এর সঙ্গে এইটাকে গুণ করলে কত হবে? 8 পাই আর স্কোয়ার এইচ, তার থেকে আমরা বিয়োগ করবো। এবারে এইটাকে কোনাকুনি গুণ করি, 1 এর সঙ্গে এইটাকে গুণ করলে কত হবে? 3 পাই আর স্কোয়ার এইচ। তাহলে এখানে আমরা পাচ্ছি কত? পাচ্ছি কিন্তু 8 থেকে 3 বিয়োগ করলে কত হবে? 5 পাই আর স্কোয়ার এইচ, আর নিচে দেখো কত রয়েছে? 8। তাহলে আয়তন হ্রাস পেয়েছে এই এতটা। অ্যান্সারে জানতে চাইছে শতকরা কত হ্রাস পেয়েছে, তাই না? শতকরা কত হ্রাস পেয়েছে। তাহলে আবার আমরা লিখবো এখানে, অতএব আয়তন, অ্যান্সারে জানতে চেয়েছে কি? শতকরা। তাহলে আয়তন শতকরা হ্রাস পেয়েছে, হ্রাস পেয়েছে। খুব ভালো করে কিন্তু এই জায়গাটা এবারে তোমরা দেখবে। দেখো আমরা একটা দাগ কাটবো, কেটে উপরে কি লিখবো? উপরে
এই দাগের ওপরে লিখবো কতটা আয়তন হ্রাস পেয়েছে। দেখো কতটা আয়তন হ্রাস পেয়েছে এখানে দেওয়াই আছে। সেটা হলো কিন্তু কতটা আয়তন হ্রাস পেয়েছে, 5 পাই আর স্কোয়ার এইচ বাই 8, এই এতটা আয়তন হ্রাস পেয়েছে। তার নিচে আমরা কি লিখবো বলতো? একদম প্রথমের আয়তনটা, পূর্বের আয়তন, শুরুতে আয়তন কত ছিল, পাই আর স্কোয়ার এইচ। তাহলে আমরা নিচে কি লিখবো, পাই আর স্কোয়ার এইচ, বোঝা গেল? ইনটু, যেহেতু অ্যান্সারে জানতে চেয়েছে শতকরা, তাহলে আমরা কি করব, 100-কে গুণ করব। বোঝা গেল? তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে এই ব্যাপারটা পুরো। তাহলে আমরা উপরে কি লিখবো, উপরে একদম উপরে লিখবো কতটা আয়তন হ্রাস পেয়েছে। নিচে কি লিখবো, নিচে কিন্তু লিখবো যে পূর্বের আয়তনটা কত ছিল। ঠিক আছে, ইনটু 100 করে দেবো, তাহলেই হয়ে যাবে। তাহলে চলো এবারে আমরা অঙ্কটাকে এখানে করে ফেলি। তাহলে দেখো, প্রথমেই দেখো আমরা এখানে কি লিখবো, রয়েছে 5 পাই আর স্কোয়ার এইচ বাই, দেখো নিচে কত রয়েছে, 8। ঠিক আছে, আচ্ছা এর নিচে কিছু নেই মানে কি, এক তো। তাহলে এটাকে উল্টে লিখবো, লিখবো কিন্তু 1/পাই আর স্কোয়ার এইচ, তাই না, ইনটু এই 100টা যেমন আছে তেমন লিখবো। তারপর কাটাকুটি করব, শেষ হয়ে যাবে, পাই পাই কাটবো, আর স্কোয়ার কাটবো, এইচ কাটবো, এইচ কাটবো, 2 দিয়ে কাটি এখানে, 4, আচ্ছা 4 দিয়ে কাটি, 4 দিয়ে কাটলে কত হবে, 2, 4 দিয়ে এটাকে ভাগ করলে কত হবে, 25। তাহলে আমরা পাচ্ছি কত, 5 আর 25-কে গুণ করলে কত হয়, 125/2। তারপরে দেখো এটাকে আমরা কি করবো, এবার মিশ্র ভগ্নাংশে পরিণত করব, তাহলেই হয়ে যাবে 2 6 12, 5 90, 2 2 4, 1, একটাকে এখানে বসাবো, 2-কে এখানে বসাবো। তাহলে এই হয়ে গেল আমাদের অঙ্ক শেষ। তাহলে এইখানে আমরা কি লিখে দেবো, লিখে দেবো কিন্তু অ্যান্সার। ঠিক আছে, হয়ে গেল অঙ্কগুলো শেষ।